আরও কষ্ট পাই যখন মাটি দিয়ে সবাই চলে আসে, আমি দাঁড়াইছিলাম আব্বাকে একা রেখে আমরা চলে যাব। আমার এখনো মনে হয় না যে আব্বা নাই, মনে হয় যে আব্বা আব্বা আমার ভিতরেই আছে। চলাফেরায়, কথাবার্তা, চলনে ওনার যেই স্বভাবগুলো, যে শান্ত স্বভাব বা ওনার যেই জীবন আদর্শ, আমার মনে হচ্ছে আব্বা কীভাবে যেন আমার উপর ভর করে আছেন। বাবাকে নিয়ে কোনো গান আমি শুনতে পারি না। শুনতেও পারো না? না, মানে ওনার মানে বাবা শব্দটা আসলে আমার কেমন যেন একটা মোচড় দেয় ভিতরে। তো জেমসের একটা বাবা গান আছে, প্রিন্স মাহমুদের লেখা, এই গানটা আমি 9-10 বছর ধরে শুনি না। ফোনে শুনলাম যে আব্বা নাই, মানে তখন আমার চোখে মুখে অন্ধকার দেখতেছি, অন্ধকার। তো আমি যে আবার ব্যাক করে বাসায় আসবো, এত ব্যস্ততম রাস্তা, ওই রাস্তাটা যে আমি কীভাবে পার হইলাম বা কীভাবে আমি বাসায় আসলাম আমি কল্পনা করতে পারতেছি না। মানে তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মানে সূর্যটাও মনে হচ্ছে যে আমার আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। অনেক কথা জমলে আমি মনে হয় যে আব্বার সাথে দেখা করে আসি। কথা জমলে বাবার সাথে দেখা করতে, বাবার কবরে যাওয়া। এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম। সরি। আসসালামু আলাইকুম। গাল গল্পে লুৎফর হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত কথা বলি বাবা মাকে নিয়ে, বাবা মায়ের বাইরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি না। অন্য বিষয় হচ্ছে বাবা মাকে ঘিরে যে পরিবারের অন্যান্য সদস্য, তাদের যে গল্প, নস্টালজিয়া, এসব নিয়েই মূলত আমাদের কথা হয়। আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই কথাগুলো শুনে যদি আপনার বাবা মা আপনার কাছে থাকে, আপনি তাদের দিকে একটু তাকাবেন। আর আপনার বাবা মা যদি দূরে থাকে, আপনি আপনার ফোনটা হাতে নিয়ে তাদেরকে একটু ফোন করবেন। আর আপনার বাবা মা যদি পৃথিবীতে না থাকে, আপনার মোনাজাতে, আপনার প্রার্থনায় আপনার বাবা মাকে রাখবেন। এটি আমাদের আসলে মূল উদ্দেশ্য। আমরা আজ কথা বলবো এই সময়ের একজন তরুণ কণ্ঠশিল্পী জুয়েল রানার সঙ্গে। জুয়েল, কী অবস্থা? আসসালামু আলাইকুম। ইসলাম। আছি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালোই থাকতে হয় নাগরিক জীবনে। তোমার এখন বয়স কত তোমার? আমি 30-এর নিচে। 30-এর নিচে। বিয়ে করছো? জি না, বিয়ে করো না। তোমার ভাই বোন কয়জন? আমরা হচ্ছি 5 ভাই 2 বোন। আমি ভাইদের মধ্যে 4 নাম্বার। তুমি মেজো সন্তান? 4 নাম্বার। মানে ওই আর কি, যে বড় না ছোট? ছোট না, রাইট, মাঝামাঝি। মাঝামাঝি থাকলে কি নানান ধরনের মানে মনে হয়, অনুভূতি তৈরি হয় যে বড়রা একটু বেশি আদর পাচ্ছে বা ছোটরা একটু বেশি পাচ্ছে। আমার কেন জানি মনে হয় ভাই আমি সবচেয়ে বেশি আদর পাইছি। বাহ! আমি আসলে এরকম, মানে মাঝখানের সন্তানদের মুখে এরকম কথা মনে হয় এই প্রথম শুনলাম। আমি একটু বেশি আদর পাইছি বাবার, মার এবং পরিবারের সবারই আমার প্রতি একটা আলাদা সবসময় একটা মনোযোগ। এটা কি কারণে? তোমার ভাই বোনদের মধ্যে কেউ কি গান গায়? গান গায়। আমার একদম বড় যেই ভাই আছেন, সবার বড়, উনি গান গাইতেন, এখন গায় না। আর হচ্ছে কাকতালীয়ভাবে আমাদের ফ্যামিলিতে সবারই কণ্ঠ খুব ভালো, কিন্তু কেউ গানে নাই, গানে আমি আছি। না, একটা ব্যাপার কি, ধরো আমাদের প্রচলিত যে ধারণা বা যে ব্যাপারটা প্রতিষ্ঠিত যে তুমি কবিতা লেখো বা তুমি গান গাও, সেটা প্রকাশ পেয়েছে তাহলে তুমি শিল্পী বা কবি, ঠিক। প্রকাশ পায় নাই তাহলে তুমি শিল্পী না, কবি না। আসলে তো তা না। যে গাইতে জানে সেই শিল্পী, যে লিখতে জানে আসলে কবিতা সেই কবি। তো সেই জায়গাতে তুমি দারুণ বললা যে তোমার ফ্যামিলিতে সবারই কণ্ঠ ভালো। এটা আসলে পরিবারটাই তো দারুণ তাহলে। এই একটা বলয়। আর কেন জানি মনে হয় যে সবার আমার প্রতি একটা আলাদা আদর স্নেহ সবারই। এটা কবে তুমি টের পেয়েছো যে তুমি এটার একটা টার্নিং পয়েন্ট আছে, এই জিনিসটা টের পাওয়ার? বলো তো। এই টার্নিং পয়েন্টটা এটাও একটা খুব ইমোশনাল একটা পার্ট। বলো, শুনি, আমরা শুনতে চাই। এই আমার জীবনে, আমার বয়স যদিও খুবই অল্প, কিন্তু আমার ওই স্মৃতিটা মনে করলে আমি কাতর হয়ে যাই। কেমন জানি, মানে এই জিনিসটা আমার জন্য অনেক আবেগের, ইমোশনাল। তো আমি আজ থেকে 2009 সালের দিকে, তখন আমি হাই স্কুলে সবাই ভর্তি হই। তো ওই টাইমে আমার একটা অনেক বড় একটা অসুখ হয়।
অসুখ হয়, আমার একটা পায়ে একটা সমস্যা হয় আর কি। তো এই সমস্যাটা নিয়ে বেশ 2-2.5 বছর ভুগি। তো তখন প্রাইমারি স্টেজে তখন আমি আমার এই পায়ের ইটি নিয়ে কিছু ডাক্তারদের ভুল ট্রিটমেন্টের কারণে এই জিনিসটা প্রায় 3 বছরে গিয়ে গড়ায়। তো সেই সময়কার আমার ফ্যামিলির সবার যে আদর যত্ন, যে ভালোবাসা, হুম? তাদের যে কাছে থাকার বিষয়টা, কোনো অবহেলা নাই, কোনো কিছু নাই। যার যতটুকু সামর্থ্য ছিল, যে যেভাবে পারছে আমার প্রতি একটা খেয়াল, একটা আদর স্নেহ দিয়ে আমার কখনো আমাকে এই জিনিসটা ভাবায় নাই যে এই অসুখটা আমরাও ভুগতেছি বা আমরা খুব বিরক্ত। কারণ দীর্ঘ সময় আমি একদম ঘরবন্দি বা হসপিটালে। এই কথাটা কেউ জানে না হয়তোবা। আমি নিজেও ভুলে যাই মাঝে, মাঝে। প্রায় 3 বছর একটা জার্নি, একদম ঘরে ছিলাম আমি। তো ওই সময়টা আমি টের পাই যে আমাকে 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 সবাই কতটা ভালোবাসে, আমি কতটা আদরের। মানে বাবা কি করতেন? আমার আব্বা ছিলেন ব্যবসায়ী, ব্যবসা করতেন আর কি। বাবার সাথে সবচেয়ে মধুরতম স্মৃতি কোনটা? আব্বার সাথে আমার অনেক স্মৃতি। আব্বার সাথে মধুর, স্মৃতিকাতর সকল স্মৃতিগুলোই আমার শৈশব এবং কৈশোরের সময়গুলা। আর তার চেয়ে বেশি স্মৃতি হচ্ছে আমার ওই যে অসুস্থ থাকাকালীন সময়টাতেই। ওই সময়টাতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল আমার আব্বা। আব্বাকে আব্বা বলে ডাকতাম। তো আব্বাই সার্বক্ষণিক আমার সাথে ছিল। আমি প্রায় 6 মাসের মতো হসপিটালেই ভর্তি ছিলাম। তখন আব্বা আমার সাথে থাকতো। মানে হাসপাতালে বাবা থাকতো সাথে? একদম 24 ঘন্টা আব্বা আমার সাথে থাকতো। তো তখনও বুঝতে পারি যে আব্বার সাথে আমার ভালোবাসাটা বা আব্বা আমার কতটা ভালোবাসে। সবকিছু ব্যবসা-বাণিজ্য সবকিছু ফালায় রেখে আব্বা ছিল আমার সাথে আর কি। আর মা বেঁচে আছেন তো? মা আছেন আলহামদুলিল্লাহ। মায়ের সাথে কোন স্মৃতিগুলো বেশি? মায়ের সাথে ছোটবেলার নানির বাড়িতে যাইতাম। নানির বাড়ি খুব কাছাকাছি ছিল। মায়ের সাথে নানির বাড়িতে বেড়াতে যেতাম। খাবার-টাবারের পরে হাত হাত যখন ধুইতাম, হাত মুছতাম মায়ের আঁচল দিয়ে। মায়ের আঁচলের গন্ধ। আবার দৌড়াদৌড়ি করলে মায়ের বকা খাইতাম, মাইর খাইতাম। এই জিনিসগুলো খুব মনে পড়ে। এখন মায়ের সাথে সম্পর্ক কেমন? এখন মায়ের সাথে সম্পর্ক ভালোই। মায়ের সাথে কিছুটা দূরত্ব আছে আমার একটা বিষয় নিয়ে। আমার মা আবার গান পছন্দ করে না আর কি। মানে গান পছন্দ করেন? একদমই পছন্দ করে না। তো মায়ে চাই না কখনো আমার মুখ থেকে গানই বের হোক বা কণ্ঠ থেকে গানই বের হোক। মাকে বুঝাও না? মাকে বলি যে আমি গান গাই। আমি গানকে কোনো খারাপভাবে ব্যবহার করি না। গান গাই আমার নিজের শান্তির জন্য, নিজের আত্মার প্রশান্তির জন্য, আত্মশুদ্ধির জন্য। তো মার একটা গতানুগতিক ধ্যান ধারণা হচ্ছে গান বাজনা হারাম, গান গাওয়া ঠিক না। ওই যে প্রচলিত ধ্যান ধারণা। এই জিনিসটার আগে খুব আগে অতটা অ্যাগ্রেসিভ ছিল না, ইদানিংকালে একটু বেশি। এটা নিয়ে একটু মার আমার প্রতি একটু বেশি অভিমান, কিঞ্চিত দূরত্ব। তবে এটা কেটে যাবে। আমি বুঝানোর উপরে আছি যে আমি গান গাই, বাট আমি খারাপ কিছু করতেছি না, কারো ক্ষতি করতেছি না। গান গাই, আমি আমার নিজের জন্যই গান করি। তোমার পড়ালেখা শেষ হয়েছে? আমার পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ। এখন কি করছো? পড়াশোনা শেষ করছি, এখন গানটাই গাইতেছি আর কি। গানটাই করো? সিরিয়াসলি গানটাই করো? হ্যাঁ। কিন্তু অনেক কিছুই করো, গানে অনেক কিছু। গানের পাশাপাশি অনেক কিছুই করি আর কি। তো তোমার বাবা কবে মারা যান? 2016 সালের 25 ডিসেম্বর। 16 সালে? তো 10 বছর। প্রায় একদম 10 বছর হয়ে গেছে। 10 বছর পার হলো আর কি। কিভাবে মারা গেলেন? আব্বা মারা যাওয়ার দিনটা মানে এমনিতে সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না, একদম সুঠাম দেহ, খুব হাস্যোজ্জ্বল চমৎকার একজন মানুষ, খুবই চঞ্চল মিশুক। তো আব্বাকে খুব একটা আমি অসুস্থ হইতেও দেখি নাই কখনো। আব্বাকে কখনো অসুস্থ হইতেও দেখি নাই। তো আব্বার একদিন সকালবেলা উনি সবসময় নামাজ কালাম ঠিকঠাক মতো পড়তেন। ফজরের নামাজ পড়ে, ইশাকের নামাজ পড়ে ওনার যে সকালবেলার যে দায়িত্ব ছিল, বাজার সদাই করে, রান্নাবান্নার ব্যবস্থা করে এবং সকল কিছু করার পরে সারাদিনের সকালবেলার যে রুটিনটা সব কিছু স্বাভাবিক ছিল। সব কাজ টাজ গুছানোর পরও হঠাৎ 8টা-9টার দিকে আব্বা বুকে ব্যথা অনুভব করতেছিল। খুব বেশি ব্যথা হচ্ছিল আর কি। তো ভাবছে এমনি সাধারণ ব্যথা। তো আব্বা শুয়েছিল। তোরা সবাই ব্যথা বাড়া যাওয়ার পর আমরা সবাই বাড়িতেই ছিলাম এদিন। আমরা 5 ভাই, সবাই বাড়িতেই ছিলাম। তো সবাইরা ডাকলো, আমি এসে আব্বার বুকে মালিশ করতেছি। আব্বা কোন পাশটা ব্যথা মালিশ করতেছি। তো কেন ব্যথা কি বুঝতে পারতেছে না। তো দেখি যে ব্যথা কমে না। তো এক পর্যায়ে বড় ভাইরা গেলো যে একটু হসপিটালে নিয়ে যাই।
হসপিটালে নিয়ে যাই। তখন সকালবেলা ঘুম থেকে উঠছে, আমি আবার নাস্তাও করি নাই। তো হসপিটালে সবাই ছিল, তো বললাম কাছাকাছি হসপিটাল। তো ভাই আরও 4 ভাই, তো এর মধ্যে বড় বড় 3জন, ওরা আব্বাকে নিয়ে সিএনজিতে করে। আব্বা নিজেই পাঞ্জাবি পরলো, নিজেই পাঞ্জাবি পরে বাসা থেকে বের হইলো, সিঁড়ি বেয়ে বাসা থেকে বের হয়ে নিচে নামে সিএনজিতে উঠলো নিজেই। তো আমি বললাম যে কোন হসপিটালে যাচ্ছে খবর নেই, আমি নাস্তাটা করে আসতেছি। তো নাস্তা করে আমি ওই হসপিটালের দিকে গেলাম, গিয়ে ফোন দিলাম যে আব্বাকে নিয়ে কয়তলায় আসছো তোমরা? তো তখন বলতেছে হসপিটালে না। তখন ফোন দিচ্ছি, এটা জানার জন্য ফোন ধরতেছে না কেউ। আমার মেজো ভাইরে কল দিচ্ছিলাম, ফোন ধরতেছে না। তখন আমি হাসপাতালের সামনেই দাঁড়ানো আর কি। তো ফোন ধরে না। অনেকক্ষণ পরে কে যেন হসপিটালের কোনো দায়িত্বরত একজন ফোন ধরছে, যে উনি তো ব্যস্ত। কি মানে কেমন যেন অস্বাভাবিক লাগতেছে ব্যাপারটা। তো তখন ভাই ফোন ধরলো না, ভাই ফোন ধরে নাই, অন্য আরেকজন ফোন ধরছে যে আপনার আব্বা তো নাই। তখন আমি বললাম যে কয়তলায় বা কোন হসপিটালে? তো আমি যে হসপিটালের সামনে গেছি ওইখানে না, আরেকটা হসপিটালে নিয়েছে। তো বলতেছে এখন বাসার উদ্দেশ্যে নিয়ে আসতেছে। তো ভাই ফোন দিয়ে গেলো যে হসপিটাল আসার দরকার নেই, বাড়ির দিকে যা, বাড়ি নিয়ে বাসায় আসতেছি। তখন এই যে ফোনে শুনলাম যে আব্বা নাই, মানে তখন আমার চোখে মুখে অন্ধকার দেখতেছি, অন্ধকার। তো আমি যে আবার ব্যাক করে বাসায় আসবো, এত ব্যস্ততম রাস্তা, ওই রাস্তাটা যে আমি কীভাবে পার হইলাম বা কীভাবে আমি বাসায় আসলাম আমি কল্পনা করতে পারতেছি না। মানে তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মানে সূর্যটাও মনে হচ্ছে যে আমার আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। তখন মানে কীভাবে যেন বাসায় আসলাম। আসার পরে দেখি বাসায় আস্তে আস্তে দেখি পুরো গ্রামবাসী খবর পেয়ে গেছে আব্বা নাই, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তো তখনও আব্বা পৌঁছায় নাই, আমি বাসায় পৌঁছে গেছি। তো মাকে জড়ায় ধরে কাঁদতেছি। বয়স কত তখন তোমার? তখন আমার ক্লাস 6-এ পড়ি আর কি। যখন 6-এ পড়ো তখন দেখলো যে? না সরি, ক্লাস 6-এ না, মানে তখন আমি সবে ইন্টারমিডিয়েট শেষ করলাম। আর তোমার সবচেয়ে ছোট ভাই, ছোট যে? ও অনেক ছোট তখন, ও ছোট। তো তখন আমি একদম ইন্টারমিডিয়েট পাশ করি, আব্বা আমার রেজাল্টটা দেখে গেছেন আর কি। তখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছি আর কি, কোথায় ভর্তি হবো, কী করবো, এইসব বিষয় নিয়ে ভাবতেছি। তো তখন আব্বাকে নিয়ে সবাই আসলো। আসার পরও দেখলাম যে একদম খুব মানে যে আব্বার যে চিরাচরিত যে শান্ত স্বভাবের মুখটা, একদম খুব সুন্দর, মনে হয় হাসতেছে। মানে বাবার লাশটা দেখলাম। হ্যাঁ, মানে কেউ আমাকে যাইতে দিচ্ছিল না, ভাবছে আমি পাগলামি করবো। কিন্তু আমিও তখন খুব ঠান্ডাভাবে আব্বার কপাল একটা চুমু খাই। আব্বাকে নিয়ে কথাগুলো কোথাও বলি নেই, সেই শেষ দৃশ্যটা মনে পড়ে। আব্বার কপালে চুমু খাই, তখন সবাই ব্যবস্থা করে জানাজা হয়। আরো কষ্ট পাই যখন মাটি দিয়ে সবাই চলে আসে, আমি দাঁড়াইছিলাম, আব্বাকে একা রেখে আমরা চলে যাব। সরি। আমি খেয়াল করে দেখছি যে তুমি তোমার আমরা যখন বিভিন্ন সময় গানের বিভিন্ন আড্ডায় যাই, তুমি থাকো, তো আমি খেয়াল করে দেখছি যে বাবা প্রসঙ্গ আসলে তুমি এড়িয়ে যাও। আমি কথা বলতে পারি না ভাই আব্বাকে নিয়ে। আমি খেয়াল করছি আমাদের বিভিন্ন আড্ডা আমরা যখন বাবা মাকে নিয়ে কথা বলি, বাবাকে নিয়ে কথা বললে তুমি প্রায় এড়িয়ে যাও আর কি। মানে বাবা হাসপাতালে একত্রে এতগুলো দিন, অনেক স্মৃতি, একত্রে থাকা, বাবাকে কবরে শুয়ে আসার সময় সবাই মাটি দেওয়ার পর একে একে সবাই চলে যাচ্ছে, আমিও মাটি দেই, কিন্তু আমি চলে আসতে পারতেছিলাম না। এখন দেখলাম যে সবাই চলে যায়, আব্বা একা কীভাবে থাকবে। বাবার কবর জিয়ারত করা হয় মাঝে মাঝে? বাবার কবর আমাদের এলাকাতেই, বাড়ির কাছেই, আমি প্রায় যাই, একা একাই যাই। কবরের কাছে দাঁড়াইলে তখন মনে হয় যে আমি আব্বার সাথে কথা বলতেছি। বাবার কবরের কাছে দাঁড়াইলে মনে হয় যে বাবার সাথে কথা বলতেছি।
আমি বলতেছি, মানে আব্বা শুনতেছে, সে কিছু বলতেছে না। কি কি বললো তোমার মনে হয় বাবার কবরের কাছে গিয়ে তোমার কি কি মনে পড়ে? আমার হচ্ছে অনেক কথা জমলে আমি মনে হয় যে আব্বার সাথে দেখা করে আসি। কথা জমলে বাবার সাথে দেখা করতে, বাবার কবরে যাওয়া। হুম। তখন মনে হয় যে আব্বার সাথে একটু কথা বলে আসি। তো বাবা বাবা কেন্দ্রিক কোনো কথাবার্তা যখন হয় তখন বাবাকে নিয়ে যদি তুমি কথা বলতে চাও না, এই কষ্টটা নিতে পারো না, তাই আমি একটু এলোমেলো হয়ে যাই আর কি। এই যেমন আজকে আমি যতবার দেখছি, আমি খেয়াল করে দেখছি আমি তোমাকে। আমি আরেকটা জিনিস বলি যে আপনিও আপনার আব্বার অনেক ভালোবাসেন। আপনার আব্বাকে নিয়ে যত স্মৃতিচারণ লিখেন, আপনার আব্বার ছবি দেন, আমি একদম চলে মনে হয় যে আমার বাবাকে নিয়ে লিখতেছেন। এবং আমার বাবা দেখতে এরকমই ছিলেন, হয়তো ভাই মনে হয় যে এখন যদি থাকতো উনি এরকমই দেখতে হইতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের বাবাদের চেহারা কাছাকাছি, মায়েদের চেহারা কাছাকাছি। আমরা দেখি যেটা যে আমরা যেদিন বাবা দিবস থাকে, মা দিবস থাকে, ফেসবুক ভরে যায়, আমরা কানেক্ট করি যে আমাদের বাবা মায়ের চেহারা সারল্য, বিশেষ করে এক ধরনের সারল্য একই রকম দেখি আমরা। তো বাবা দিবস যখন আসে তখন মানে তুমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অ্যাক্টিভ থাকো, গান গাও, এটা করো ওটা করো। তো যদি বাবা দিবসে যখন দেখা যাচ্ছে সবার ওয়াল ভরে যাচ্ছে, কিছুদিন আগে তো দিবস গেল তো তখন একই অবস্থা হয় যে মানুষ কত স্মৃতিচারণ, তো বেশিরভাগ মানুষের বাবা আছেন এরকম স্মৃতিচারণগুলোই দেখি, একটা হাহাকার। আমরা আসলে এখনো যাদের বাবা মা বেঁচে আছে, আমরা আসলে ওই ব্যাপারটা আমরা এখনো বুঝতে পারি না আর কি। আমি সরি, খুবই অস্বাভাবিক হয়ে গেলাম শুরুতেই। তো একটা জিনিস ভালো লাগে যে শেষ সময়টা আমি বাবার কাছেই ছিলাম, যদিও হসপিটাল পর্যন্ত আমি যাইতে পারিনি। তো ওটা সম্ভবত হার্ট অ্যাটাক করছিলেন আর কি আব্বা। তো উনিও একদম সিএনজিতে বসা অবস্থায় তখনই উনি হার্ট অ্যাটাক করে আর কি, হসপিটাল যাওয়ার আগেই। দুই ভাই ছিল, ওরা বলতেছে হঠাৎ আব্বা চুপ হয়ে গেল। খুব শান্তভাবে, চমৎকার শীতল একটা মৃত্যু আর কি। এবং এবং একটা জিনিস খুবই ভালো লাগে, প্রশান্তি দেয় যে আব্বা মারা যাওয়ার পরে আব্বার যে জানাজাটা হয়, তখন এত মানুষের ভিড়, মানে এত অল্প সময় এত মানুষ কই থেকে আসলো আব্বার জানাজায় অংশগ্রহণ করার জন্য, এটা দেখে মন ভরে গেছিল। তারপর 2-1 দিন পর যখন শুনি যে ওই যে আব্বার ঘুম থেকে ওঠার পরবর্তী সময় মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 150 মানুষের সাথে ওনার কমিউনিকেশন হয়েছে। সকালবেলা ওনার যে স্বাভাবিক জীবন, অনেক মিশুক ছিল মানুষের সাথে, কথাবার্তা খুব আন্তরিক ছিলেন। তো বলে যে আমার সাথে দেখা হয়েছে নানান কথা বলতেছে। সকালবেলায় দেখা হইলো আমার সাথে, লোকটা দেখলাম সুস্থ স্বাভাবিক। কি হয়ে গেল হঠাৎ? আমরাও কেউ কল্পনা করতে পারিনি যে আব্বা বলতেছে বুকে ব্যথা। সেটা আব্বা কখনো অসুস্থ হয় না খুব একটা। আমি একবার দেখছিলাম আমার জন্মের পর, আব্বার 2বার দেখছি, একবার জ্বর হয়েছে, আরেকবার দেখছি জন্ডিস হয়েছিল, বেশ কয়েকদিন বিছানায় ছিল। তারপর আমি অসুস্থ হইতে দেখি নাই। তো সেই মানুষটা হঠাৎ বুকে ব্যথা, এই ব্যথা থেকে আর দুনিয়াতে নাই। এখন মানে মা গান পছন্দ করে না, কিন্তু ঠিক আছে, মায়ের সঙ্গে সময় কাটানো হয়তো। মায়ের সঙ্গে একটু ব্যস্ততায় খুব কম সময় কাটানো হয় আর কি, বাসায় থাকা হয় কম, গেলে মার সাথে দেখা হয়। মায়ের সঙ্গেই থাকো না? হ্যাঁ, আমরা সবাই এক বাসাতেই থাকি। এক বাসাতেই থাকো? আমরা এক বাসায়। মা রান্না করে এখনো? হ্যাঁ, মায়ের রান্না খাও প্রতিদিন? মায়ের রান্না খাই আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত জানো? এটা একটা সৌভাগ্য। ধরো আমাদের বাবা মা বেঁচে আছে, কিন্তু আমি ইচ্ছে করলেই আমার বাপের সাথে আমি সকালবেলা হাঁটতে বেরোতে পারি না, ইচ্ছে করলে আমি আব্বার সাথে মানে বাজারে যেতে পারি না, ইচ্ছে করলে আমি আম্মাকে বলতে পারি না যে আমার এটা খাইতে ইচ্ছে করছে। ধরো আমার মধ্যে এক ধরনের একটা মানে মন্দ অভ্যাস আছে যে আমি যেমন আমি রাতে ভাত খাই না, সকালে ভাত খাই না। আমার ক্ষুধা লাগে খুব সন্ধ্যেবেলা, সন্ধ্যার সময়। এবং ওই সন্ধ্যেবেলায়
এই যে ঢাকা শহরে তো রেস্টুরেন্ট এত কিছু, আমার পকেটে টাকা আছে, বন্ধু বান্ধব আছে, উপলক্ষ আছে, তারপর হ্যাঁ। আমার কোথাও আমার শান্তিটা লাগে না আর কি। ওই যে আমি যে সন্ধ্যা হলে যে আম্মাকে কোনো তৃপ্তি নাই। বাড়িতে যখন বলতাম যে আম্মা খিদা লাগছে, পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় বাক্য যতগুলো তার মধ্যে এটা একটা, যে খিদা আম্মা লাগছে। খিদা লাগছে। এই যে বলা মাত্রই আম্মা তাৎক্ষণিকভাবে ঘরে যা থাকে তা দিয়ে একটা ঘটনা ঘটায় ফেলায়, এইটা তো আমরা পাচ্ছি না এখন। আমরা যারা ঢাকায় না। থাকি, গ্রামে মা থাকে, তুমি যে প্রতিদিন মায়ের রান্না খাও, হ্যাঁ। এইটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এটা খুবই সৌভাগ্যের। এটা যে খুবই সৌভাগ্য। বাসায় গেলে মারে দেখতে পারি। হ্যাঁ, এটা মানে তুমি ইচ্ছে করলে তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারতেছো। হ্যাঁ। আর আমরা যারা জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে এসে ঢাকায় থাকি, আমরা ইচ্ছে করলেই বাবা মাকে দেখতে পাই না। তারা খুবই সৌভাগ্যবান যারা প্রতিদিন ঘরে ফিরে তাদের বাবা মাকে দেখতে পায়। তারা কতটা ওটাকে মূল্যায়ন করে সেটা জানি না, তবে এটা অনেক বড় ব্যাপার। আমি যখন অসুস্থ ছিলাম ভাই, তখন আমার মা অনেক কষ্ট করছে। আমার বাবা তো সাথে ছিলেন, মা ছিলেন বাসায়, কারণ আমরা 5 ভাই 2 বোন, আর সংসার অনেক দায়িত্ব। হুম হুম সো মাই সামলাইতো সব বাসায়, অনেক কষ্ট করছে উনিও। তো মার একটাই অভিযোগ যে আমি গান, না ওটা কোনো ব্যাপার না, যে গান ছেড়ে দিয়ে অন্য কিছু না, চাকরি বাকরি করি, কাজ বাজ করি, গান কেন না। ধরো আমার আব্বাও তো পুরোটাই বিরোধী আর কি। তারপরে তো আমি আমার গানে, তোমরা তো ক্যারিয়ার শুরু করতেছো, আমরা তো ক্যারিয়ার একদমই শুরু। মধ্য গগন বলবো না, আমরা 2 যুগ পার করে এসেছি আর কি। অনেক সোনালি সময় গেছে। হ্যাঁ গেছে আমাদের। তো ওটাতে এত অপছন্দ করে গান বা এই কিছু, তারপরেও তাকে তো অনেকে দেখা করে, আপনি তো ওনার বাবা, তাই না? হ্যাঁ। ওইটা বলে তার ভাল লাগে না, তার তো ভাল লাগে। হ্যাঁ, হ্যাঁ, তার কিন্তু ভাল লাগে, এটা তো বুঝি। আমি আবার বিব্রতও করি যে আপনার ভাল লাগে না যখন বলে মানুষ, তখন উনি আবার মুখ লুকায় হাসে। এইগুলো অনেক দামি এই অনুভূতিগুলো। তো তোমার মা, তুমি তোমার যেটা কাজ সেটা সৎভাবে করতে থাকো, রাইট। তোমার মাকে প্রমাণ করো যে তুমি কোনো অবৈধ কাজ করছো না করছি না। এবং তুমি অসৎ কোনো কাজ করছো না, এটা তো মাকে প্রমাণ করলে দেখবা যে মাই তোমার হাত ধরছে। তো আমরা এখন তোমার কণ্ঠে বাবাকে নিয়ে একটা গান শুনতে চাই। বাবাকে নিয়ে গান, এটা নিয়ে গান নিয়ে একটা স্মৃতি একটু বলবো, হ্যাঁ, একটা বলো। সেকেন্ডের। মানে বাবাকে নিয়ে কোনো গান আমি শুনতে পারি না। মানে শুনতেও পারো না? না, মানে ওনার মানে বাবা শব্দটা আসলে আমার কেমন যেন একটা মোচড় দেয় ভিতরে, ধরেন। সো এই ক্ষেত্রে অনেক গানও আছে আমি শুনি না, স্কিপ করি, বা কেউ শুনতেছে তখন আমি অন্যভাবে ব্যস্ত হয়ে যাই। তো জেমসের একটা বাবা গান আছে, প্রিন্স মাহমুদের লেখা, এই গানটা আমি 9-10 বছর ধরে শুনিই না। এই মিউজিকটাই যখন কানে বাজে না, আমার একদমই মনে হয় যে আমি দৌড়ে পালাই। কেমন জানি আমার মানে আছে না, মানে স্মৃতিকাতর হয়ে যায়, আমি কন্ট্রোল করতে পারি না আর কি। আব্বার ব্যাপারটা এত স্পর্শকাতর হওয়ার জন্য। এখন এই গানটা আমি হয়তো চেষ্টা করবো একটু, কিন্তু আমি জানি না। তুমি গান গাও বলে আমার মনে হলো যে যারা তো আমাদের এই কথাগুলো শুনছে, হ্যাঁ, আমরা কথা শেষের দিকে এসেছি, তো আমরা শেষ করব তোমার গান দিয়ে। যে তুমি যেহেতু গান গাও, হ্যাঁ, তুমি যদি একদমই ভেতর থেকে যদি বোঝে যে তুমি পারতেছো না গাইতে, তাহলে সমস্যা নাই। কিন্তু আমি চাই যে আমাদের যারা আমাদেরকে দেখছেন শুনছেন, তারা তোমার কণ্ঠে, হ্যাঁ, গানের মানুষ হিসেবে একটু গান শুনতে, ওই হিসাবে আমি তোমাকে হ্যাঁ বললাম আর কি। তো এই জন্য আমিও একটু বলে নিলাম আর কি দর্শকদের উদ্দেশ্যে, যেন একটা কোনো সমস্যা নেই। তো এই গানটা আমি মানে দীর্ঘ 10 বছরে এই আমার একটা দুঃসাহস, আমি এই গানটা তো শুনি না, আজকে আমি গাওয়ার চেষ্টা করবো আমার আব্বার স্মরণে। কারণ আব্বা অনেক স্বপ্ন দেখতো যে ছেলে অনেক বড় হবে, ভালো কিছু করবে সমাজের জন্য। আমি সেই চেষ্টায় আছি। আমার এখনো মনে হয় না যে আব্বা নাই, মনে হয় যে আব্বা আমার ভিতরেই আছে। চলাফেরায়, কথাবার্তা, চলনে, ওনার যেই স্বভাবগুলো, যে শান্ত স্বভাব, বা ওনার যেই জীবন আদর্শ, আমার মনে হচ্ছে আব্বা কীভাবে যেন আমার উপর ভর করে আছেন। তো এই জন্য মনে হয় না যে আব্বা নাই, আব্বা মারা গেছেন, আল্লাহর মেহমান হয়ে গেছেন। এটা আমি চিন্তাও করি না, মনে হয় যে আব্বা আমার সাথেই আছে।
হয়তো দেখা পাই না, কথা বলতে পারি না, কিন্তু আমি তো কথা বলি। তো আমার বিশ্বাস যে উনি আমার কথা শোনেন, এই বিশ্বাসটাই আমার জন্য অনেক। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতা। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতেন ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা। এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম। সরি, পারছি না, আমি দুঃখিত। ঠিক আছে, আর গাও ঠিক না, থেমে যাওয়াই ভালো। বন্ধুরা, আমরা কথা বলছিলাম বাবা হারানো এক সন্তানের সঙ্গে। ওর সাথে কথা বলার পর আমি একটা নতুন বিষয় পেয়েছি। ও বলেছে ওর যখন কথা জমে যায়, আমাদের প্রত্যেকেরই নিজের কাছে নিজের অনেক কথা জমে যায়। ওর যখন কথা জমে যায়, ও তখন ওর বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, ওর বাবার সঙ্গে কথা বলে। আপনাদের যাদের বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, তাদেরকে যতটুকু সম্ভব সময় দিন। কাছে থাকলে সময় দিন, দূরে থাকলে খোঁজ খবর রাখুন, এবং আপনার যদি ইচ্ছে হয় বাবা মাকে নিয়ে কথা বলতে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলে যান। আপনার কথা শুনে কেউ যেন তার বাবার কথা মনে করে, তার মায়ের কথা মনে করে। বাবা মায়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া কিংবা অভিমানে ভালোবাসা যদি ফিকে হয়ে থাকে, সেটা আবার রং ছড়ানোর মূল উদ্দেশ্য নিয়েই আমাদের এই আয়োজন। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।